প্রশ্ন: মানুষ তো সোশ্যাল অ্যানিম্যাল, তাহলে বাকি অ্যানিম্যালদের তুলনায় মানুষের জীবন এত জটিল কেন? মানুষ এক জীবনে যতটা দুঃখ কষ্ট পায়, যতটা অবসাদে কষ্ট পায়, তত কষ্ট অন্য কোনো প্রাণী কি পায়? তাহলে মানুষের এই উন্নত জীবনের আর কি লাভ? অ্যারিস্টটল, পাশ্চাত্যের প্রথম দার্শনিক হিসেবে যাকে বলা হয়, তিনি ব্যাখ্যা করেছেন ম্যান অ্যাজ আ সোশ্যাল অ্যানিম্যাল। পাশ্চাত্যের যে দর্শনগুলি দাঁড়িয়ে রয়েছে, পাশ্চাত্যের মানুষের শিক্ষা, তাদের জীবনযাত্রা দীর্ঘদিন ব্যাপী যে দর্শনের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থেকেছে, প্রাচ্যের দর্শন সেখান থেকে অনেক আলাদা। পাশ্চাত্যের দর্শন অধিকাংশ ক্ষেত্রে বাইরের অবয়ব নিয়ে চিন্তা করেছে, প্রাইস নিয়ে চিন্তা করেছে। প্রাচ্যের দর্শন অধিকাংশ ক্ষেত্রে ভেতর নিয়ে চিন্তা করেছে, ভ্যালু নিয়ে চিন্তা করেছে। যখনই বলা হচ্ছে ম্যান অ্যাজ এ সোশ্যাল অ্যানিমাল, তখনই তার বাহ্যিক কিছু বৈশিষ্ট্যকে হাইলাইট করা হচ্ছে। মানুষ একা থাকতে পারবে না, মানুষকে অন্য কোনো মানুষের ওপরে কোনো না কোনোভাবে নির্ভরশীল হতে হবে। যখনই মানুষ সামাজিক পরিসরের মধ্যে গোষ্ঠীবদ্ধ জীবন যাপন করতে ইচ্ছা করছে, তখনই তার এই ধরনের কিছু প্রয়োজনীয়তা চলে আসছে। কি ধরনের প্রয়োজনীয়তা? জীবন ধারণের প্রয়োজনীয়তা। জীবন ধারণের প্রয়োজনীয়তা যখনই আমরা দেখছি কি কি আসছে: প্রয়োজনীয় খাদ্য, প্রয়োজনীয় বাসস্থান, শারীরবৃত্তীয় বাদবাকি প্রয়োজনীয়তা। এই বাদবাকি প্রয়োজনীয়তা, বাদবাকি আর সব প্রাণী যা কিছু জঙ্গলের বাইরে মানুষের তৈরি করা সমাজে বা তাদের নিজেদের তৈরি করা সমাজে বসবাস করে, তাদের মধ্যেও রয়েছে। তারাও প্রয়োজনের জন্য খাবার সংগ্রহ করে, তারাও দুর্যোগে একটু বাসস্থানের খোঁজ করে, তাদেরও শারীরবৃত্তীয় কিছু প্রয়োজনীয়তা রয়েছে যেগুলোর জন্য তারা বেঁচে থাকে। তাদেরও জীবন এই শারীরবৃত্তীয় প্রয়োজনীয়তাগুলো নিয়ে শুরু হয় এবং এইভাবেই তাদের জীবন শেষ হয়। প্রাচ্যের দর্শন বহু যুগ থেকে অন্য আঙ্গিকে চিন্তা করতে অভ্যস্ত। একটা খুব ছোট্ট উদাহরণ দিলে বোঝা যায়। পাশ্চাত্যে আইজ্যাক নিউটন, তিনি ল অফ গ্র্যাভিটি আবিষ্কার করলেন। গ্রামের একটি ছেলে, সে প্রতিনিয়ত দেখছে আপেল ওপর থেকে নিচে পড়ে। এই যে আপেলটা কেন ওপর থেকে নিচে পড়লো, এটা নিয়ে ভাবতে থাকলেন এবং তিনি একটি থিওরির জন্ম দিলেন, ল অফ গ্র্যাভিটি। ল অফ গ্র্যাভিটি তার আগেও সবসময় ছিল, কিন্তু তার মাথায় কাজ করলো আপেলটা কেন ওপর থেকে নিচে পড়ল। পাশ্চাত্যের এই যে চিন্তাভাবনা থেকে প্রাচ্যের চিন্তাভাবনা কোথায় আলাদা? আমরা যদি আমাদের প্রাচীন বিভিন্ন গ্রন্থগুলোকে দেখি, পুরাণ হোক, উপনিষদ হোক, সেখানে আমরা দেখব একটি গাছ কিভাবে এই কাদা কালো মাটি থেকে ওপরে উঠে একটা সুন্দর মিষ্টি ফল তৈরি করে ফেলল। এই যে ল অফ গ্র্যাভিটির বিপরীতে সে উঠে ওপরে দাঁড়িয়ে এত সুন্দর মিষ্টি একটি ফল তৈরি করে ফেলল, এত নোংরা কুৎসিত স্বাদের মাটির থেকে রস সংগ্রহ করে, সেই নিয়ে সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে। ফলে দুটো জায়গাতে চিন্তা ভাবনা করার গভীরতাটাই
অন্য, চিন্তাভাবনা করার দিশাটাই অন্য। আমি যখনই মানুষকে সোশ্যাল অ্যানিম্যাল বলে দিচ্ছি, তখন মানুষের চিন্তাভাবনা এবং উদ্দেশ্য শুধুমাত্র শারীরবৃত্তীয় প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যেটা আর অন্যান্য অ্যানিমালদের মধ্যে রয়েছে। অন্যান্য অ্যানিমালদের থেকে মানুষের ডিফারেন্সটা কোথায়? যখনই এই প্রশ্নটা করা হয়, তখন অনেকের কাছ থেকে অনেক ধরনের উত্তর পাওয়া যায়। কেউ বলেন মানুষের মধ্যে মানবিকতা রয়েছে। সব মানুষের মধ্যে তো মানবিকতা নেই। অনেক মানুষ অনেক অমানবিক, তাদের মধ্যে দৈত্য, পিশাচ এইসবের আধিপত্য বেশি, এইসবের গুণাগুণ বেশি। সেই জন্যে তারা সেই ধরনের কিছু কাজ করে যা মানব সভ্যতার ইতিহাসে এক অন্য ধরনের পর্যায়ে তৈরি করে। কেউ বলে মানুষ খুব সৃজনশীল। সব মানুষই যে সৃজনশীল হবে এমনটা নয়। অনেক প্রাণী আমরা দেখি যাদের মধ্যে অসাধারণ সৃজনশীলতা রয়েছে। নির্দিষ্ট ঋতুতে তার সঙ্গীকে আহ্বান করার জন্য সৃজনশীলতা থাকে, বাসা বাঁধার জন্য সৃজনশীলতা থাকে, শিকার ধরার জন্য সৃজনশীলতা থাকে। বেশ কিছু প্রাণীর মধ্যে আমরা সৃজনশীলতা দেখেছি। মানুষ বিশ্বাসের দাম দেয়, এই ধরনের কথা বলা হয়। আমাদের খুব পরিচিত প্রাণী রয়েছে, তার থেকে বিশ্বস্ত প্রাণী, প্রভুভক্ত প্রাণী মানুষ হতে পারে না। কাজেই যে কোনো দিকেই আমরা যাই না কেন, মানুষের খুব বুদ্ধি রয়েছে, মানুষ খুব ইমোশনাল, এই ধরনের অনেকগুলো প্রশ্ন আসে। ইমোশনের ক্ষেত্রে যদি যাওয়া যায়, সমুদ্রে ডলফিন, মাটিতে শিম্পাঞ্জি, বানর, এদের মধ্যেও বেশ ইমোশনের অনেক ভাগ রয়েছে। ইভেন আমাদের বাড়িতে যে গরু পোষা হয়, তার মধ্যেও দারুণ আবেগের বিষয় আছে, বিজ্ঞানীরা অনেক গবেষণায় দেখছেন। ফলে বিভিন্ন যে কোনো জায়গা থেকেই আমরা যখন দেখি যে বাদবাকি প্রাণীর সাথে মানুষের কোথাও না কোথাও মিল খুঁজে পাওয়া যায়, কিন্তু একটি বিষয়, যে বিষয়টা বাদবাকি প্রাণীদের তুলনায় প্রত্যেক মানুষের মধ্যে আলাদা একটা জায়গা তৈরি করে, ইচ্ছে, নিজেকে আরও বড় জায়গাতে নিয়ে যাওয়ার ইচ্ছে। প্রত্যেক মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে না, প্রত্যেক মানুষের মধ্যে মানবিকতা থাকে না, প্রত্যেক মানুষের মধ্যে দয়া থাকে না, প্রত্যেক মানুষের মধ্যে ঘৃণা থাকে না, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে নিজেকে আরও একটু বড় জায়গাতে দেখার ইচ্ছে থাকে। সেই মানুষের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেই ইচ্ছেটার ফারাক ঘটে। যে মানুষ তার জীবনে পিশাচের মতো, দৈত্যের মতো আচরণ করে যেতে চায়, তারও আরও বড় জায়গাতে যাওয়ার ইচ্ছে থাকে। যে মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করছে, তারও মনের কোণে কোথাও একটু কালকের দিনটা, পরের দিনটা আরও একটু ভালো, আরও একটু স্বপ্ন থাকে। যে মানুষ বলেন আমার কোনো কিছুর প্রয়োজন নেই, সেই মানুষকেও যদি বলা হয় যে তোমায় এই উপহারটা দেওয়া হলো, এটি তুমি লটারিতে জিতেছো, এটি তুমি কোথাও একটা থেকে পেয়েছো, এটা তুমি কুড়িয়ে পেয়েছো, সেই মানুষেরও সেই বিষয়ের প্রতি আকর্ষণ তৈরি হয়। হয়তো সেই মানুষ সেই বিষয়টিকে শুধুমাত্র তার নিজের জন্য ব্যবহার না করে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করবে, হয়তো বা সে আরও অনেকজন মানুষকে অন্য সংস্থানের জন্য সেই উপহারটিকে, সেই সম্পদটিকে, সেই লটারিটিকে ব্যবহার করতে পারে। ব্যবহারের ক্ষেত্রটা আলাদা হতে পারে, কিন্তু আরও একটু বড় কিছু, আরও একটু গ্রোথ মানুষ সবসময় চায়। কাজেই এই গ্রোথের জায়গাতে অন্য যে কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা হোক না কেন, তাদের গ্রোথ লিমিটেড, কারণ ওর বাইরে তার আর প্রয়োজনীয়তা নেই, ওর বাইরে তার আর গ্রোথ সম্ভব নয়। মানুষের ক্ষেত্রে গ্রোথ আনলিমিটেড। ফলে যখনই আমি মানুষকে সোশ্যাল অ্যানিমাল আখ্যা দিয়ে দিচ্ছি, তখন মানুষের এই গ্রোথের যে জায়গাটা, সেটাকে অস্বীকার করে যাচ্ছি। তখন মানুষকে আর 10টা প্রাণীর মতোই শুধুমাত্র শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্যে নিয়োজিত করছি।
প্রাচ্যের দর্শন বহুকাল আগে এটি বুঝেছে মানুষের মধ্যে মন বলে একটি বিষয় রয়েছে। এই মনের যে সংজ্ঞা বর্তমানে সাইকোলজিতে দেওয়া হচ্ছে আর প্রাচ্যের দর্শনে, প্রাচীন দর্শনে যে সংজ্ঞা দেওয়া ছিল তার মধ্যে কিছুটা ফারাক রয়েছে। দর্শনে যে সংজ্ঞা দেওয়া হয়েছিল সেই সংজ্ঞায় আরও বেশ কয়েকটি স্তর রয়েছে, বর্তমানে সাইকোলজিতে তার থেকে কয়েকটা কম স্তর দেখানো হয়। এই জন্যে অনেক ক্ষেত্রে আমরা একটু গুলিয়ে ফেলি যে তাহলে জীবজন্তুদেরও তো মন রয়েছে, মানুষেরও মন রয়েছে। প্রাচ্যের দর্শনে মানুষের মন তার সাথে মানুষের বিবেক বলে একটি বস্তুকে যোগ করা হয়েছে। খুব সহজ করে যদি বলা হয় তাহলে এরকম একটি জায়গাতে আসে। ফলে প্রাচ্যের দর্শন বহু আগেই মানুষের একটি আলাদা আইডেন্টিটি তৈরি করে নিয়েছিল, যে আইডেন্টিটি শুধুমাত্র শারীরবৃত্তীয় নয়, যে আইডেন্টিটির মধ্যে মানুষের অসীম ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা মানসিক। কাজেই মানুষের মধ্যে আমরা প্রথমেই দেখছি অন্যান্য প্রাণীর তুলনায় অনেকটা আলাদা ক্ষমতা রয়েছে। পরের যে প্রশ্নটি, মানুষ এক জীবনে যতটা দুঃখ পায়, যতটা অবসাদে কষ্ট পায়, তত কষ্ট অন্য কোনো প্রাণী কি পায়? তাহলে মানুষের এই উন্নত জীবনের কি লাভ? মানুষের এই উন্নত জীবন পেয়ে কি লাভ? এই যে মানুষের মধ্যে এই ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা শারীরিক নয়, যে ক্ষমতা মানসিক, সেটি বৌদ্ধিক, সেটি বিবেকের ক্ষমতা, সেটি কল্পনার ক্ষমতা, সেটিকে বহু দিক থেকে ব্যাখ্যা করা যায়, কিন্তু মূল জায়গাটি হলো মানস। তাহলে মানুষ একটা ক্ষমতা মানুষের দেওয়া রয়েছে, মানুষ সেই ক্ষমতাটিকে ঠিকমতো ব্যবহার করতে পারছে না। উদাহরণটা অনেকটা এরকম হতে পারে, একটি ছোট্ট শিশু যে নিজের হাত পা এখনো ঠিকমতো ব্যবহার করতে শেখেনি, তার হাতে যদি আমি একটি ধারালো ব্লেড দিয়ে দিই তাহলে সে কি করবে? সেই ব্লেড দিয়ে সে তার নিজের শরীরের সমস্ত জায়গাকে ক্ষতবিক্ষত করে ফেলবে। তাহলে সেই ব্লেড তাকে কষ্ট দেবে। সেই ব্লেড যদি তোমার হাতে এসে পড়ে, তুমি সেই ব্লেডটিকে সঠিকভাবে ব্যবহার করে একটা সুন্দর কাগজের ফুল তৈরি করে ফেলতে পারবে। সেই ব্লেডটিকে কাজে লাগিয়ে তোমার বহু সমস্যা, বহু কষ্টের লাঘব ঘটাতে পারবে। কাজেই একটি ক্ষমতার সঠিক ব্যবহার জানা প্রয়োজন। তারাই কষ্ট পাচ্ছে, তারাই দুঃখ পাচ্ছে যারা মনকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। আর তারা উন্নততর মানুষ হচ্ছে, তারা পৃথিবীতেই স্বর্গসুখ ভোগ করছে যারা মনের ক্ষমতাকে দারুণভাবে ব্যবহার করতে পারছে। কাজেই সেই মানুষের জীবনে দুঃখ, কষ্ট, অবসাদ রয়েছে যে তার মনের ক্ষমতাকে সঠিক দিশায় ব্যবহার না করতে পেরে সেটিকে ভুল দিশায় ব্যবহার করেছে এবং নিজে ক্ষতবিক্ষত হয়েছে। তাহলে মানুষের এই উন্নত জীবনের কি আর লাভ? এই উন্নত জীবন অনেকটা আরেকটি ছোট্ট গল্প দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। তুমি একটি 4 চাকা গাড়ি ড্রাইভ করতে পারো। তোমাকে একটি এরোপ্লেন দেওয়া হলো। যখন তোমাকে এরোপ্লেন দেওয়া হলো তখন তুমি সেটিকে যদি একটি 4 চাকা গাড়ির মতোই ড্রাইভ করো, তখন ওই এরোপ্লেনের দুদিকে যে বড় বড় ডানাগুলো রয়েছে সেটা বিভিন্ন জায়গায় ধাক্কা খাবে, ভেঙে যাবে। তারপরে এই অনেকটা যন্ত্রণার পরে অবশেষে যদিও এই প্লেনটি তখনও কোনো ক্রমে চলার মতো অবস্থায় থাকে, তখন তুমি ওটিকে একটি গাড়ির মতো চালাতে পারবে। আদারওয়াইজ ওটি পুরোটাই ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। ফলে উন্নত জীবন তুমি পেয়েছো, উন্নত জীবনটা ব্যবহার করতে জানতে হবে, সেটাকে
ঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। সেটাকে তুমি যদি ব্যবহার করতে না শিখেই সেটিকে ভুলভাবে ব্যবহার করো এবং তুমি বলো যে এর থেকে তো আমার 4 চাকা গাড়ি খুব ভালো ছিল, সরু গলি দিয়ে সুন্দর বেরিয়ে যেত, এটা কি জীবন, এটা কি যার এত বড় বড় অহেতুক জিনিসপত্র রয়েছে যে জিনিসের জন্য আমি বিভিন্ন জায়গায় ধাক্কা খাচ্ছি, তাহলে সেটা তো জীবনের দোষ নয়, সেটা তো ওই এরোপ্লেনের দোষ নয়, সেটা তাকে যে চালাচ্ছে তার দোষ। কাজেই মানুষের মধ্যে যে আলাদা ক্ষমতাটি রয়েছে বাদবাকি সমস্ত প্রাণীর তুলনায়, সেই ক্ষমতাটিকে যদি ঠিকমতো করে ব্যবহার করা যায় তাহলে দুঃখ অবসাদের প্রশ্ন আসবে না, সেখানে এন্ডলেস পসিবিলিটির প্রশ্ন আসবে। আজকে যারা পৃথিবীতে পরিচিত মানুষ, যাদের নাম পরিচিত, তারা প্রত্যেকেই সোশ্যাল অ্যানিমালের জায়গা থেকে উঠে আসতে পেরেছেন বলেই তারা পরিচিত। বাদবাকি যারা পরিচিত নন, বাদবাকি অন্যান্য জীবজন্তুর মতোই তারা বেঁচে রয়েছে, খাদ্যের সন্ধান করে, বাসস্থানের সন্ধান করে, শারীরবৃত্তীয় প্রয়োজন মেটানোর জন্য তারা উন্মুখ হয়ে থাকে, তারা তাই নিয়েই চিন্তা করে এবং একদিন মারা যায়। যদি উন্নততর জীবন পেতে হয় তাহলে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল এই কথাটিকে ভুলতে হবে।